মির্জা ফখরুল ও সালাউদ্দিন আহমেদকে নিয়ে বিএনপির অভ্যন্তরীণ তোলপাড় এবং বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। নতুন করে কমিটিতে নতুন করে কমিটিতে আগুন লাগলে আগুন নে আগুন লাগলে আগুন নে নতুন করে কমিটিতে চাঁদা লাগলে চাঁদা নে নতুন করে কমিটিতে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আমরা নৈরাশ ছিলাম, এখনো নৈরাশী রইলাম। 5 আগস্টের পরের লোক আইনা আপনারা কমিটিতে বসাইছেন, আর আমরা এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম হরতাল করে আপনাদের কমিটিতে আসতে পারলাম না। আপনারা যেটা করছেন বর্তমান এখন রানিং যেটা করছেন এটা আপনাদের করা উচিত হয় নাই। শালা সবটিরে 5 আগস্টের পরে আইনা বসাইছেন। আমার কাছে প্রুফ আছে, আমার কাছে নিয়েছেন। আওয়ামী লীগের লক্ষ লক্ষ জমি থাকা সত্ত্বেও কমিটি দিচ্ছেন, আর আমরা আমাদের জীবন যৌবন সব ধ্বংস করে ফেলছি এই ছাত্র দলের জন্য। আর আপনারা আমাদেরকে রাখেন নাই। আপনাদের বিচার এবং আপনাদের যে এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আজকে থেকে ছেড়ে দিলাম। আমরা এই ছাত্র দল করতে যাই আমাদের জীবনের সবকিছু হারাই ফেলছি। নিজের হয়ে যাওয়া চাকরি 13 দিন ট্রেনিং দেখা অবস্থায় ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে আপনাদের জন্য। আর আমাদের জঙ্গি সিল মারা হয়েছে। আমরা সবকিছু চাইরা চুইরা এই স্বৈরাচার পতন করলাম। আর এখন আপনারা 5 আগস্টের পরের লোক দিয়ে কমিটি করেন। আপনাদের ভাট মানে আপনাদের ব্রেনে কি আছে? আপনারা মানে আপনারা কি চাইতেছেন? এটা এইসব কি? আপনারা কমিটি করলেন, একটা তেগির লোক রাখলেন না, কোনো কাউরে রাখলেন না। আপনারা এখন পর্যন্ত আন্দোলন সংগ্রামের ছবি চাইলেন না। 400 500 ছবি দিয়ে আমরা কি করবো এগুলা? আপনারা সবকিছু আমাদের ধ্বংস করে দিচ্ছেন, সব ধ্বংস করে দিচ্ছেন। পুরো দল ইউনিট সব নষ্ট করে দিচ্ছেন। আমরা সবকিছুতেই ব্যর্থ। আমাদের আর আমরা বাড়িতে থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা, জীবন সবকিছু বিসর্জন দিয়েও যদি আমরা এই আমাদের দলীয় পরিচয় না পাই, তাহলে আমাদের তো এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার এরা আসলে এই জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে গত 25 বছর যাবত। 24-এর পরে আমাদের এগুলো বলতে আর ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। তাহলে দেশ আগাবে না, তাহলে আর এই দেশে হাদিরা জন্মাবে না। এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। বিএনপির সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়। মানে গভর্নমেন্ট আসলে কি এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় নাকি বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতে হাসিনার। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস। আমার কাছে এটা মনে হইতেছে, মানে আমি নিশ্চিত না, কারণ এবং আপনি দেখবেন খুব শীঘ্রই এটা বলা হবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে HPM কে ভুল বোঝানো হয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি নিউজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য ও তথ্য জানতে পারবেন। দর্শক চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির ধারাবাহিক বিস্তারিত আলোচনা দেখে আসি। গভর্নমেন্ট আসলে কি এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় নাকি বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতে হাসিনার। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস। আমার কাছে এটা মনে হইতেছে, মানে আমি নিশ্চিত না, কারণ এবং আপনি দেখবেন খুব শীঘ্রই এটা বলা হবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে HPM কে ভুল বোঝানো হয়। এখন ভুলটা বুঝায় কারা? দেখা যায় এখানে অনেক ধরনের ফ্রিঞ্জ এলিমেন্ট আমার কাছে মনে হয় গভর্নমেন্টের সাথে আছে, যারা
আমাদের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে গভর্নমেন্টকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে। এবং এখানে আমাদের এই যে সংস্কারের ইনস্টিটিউশনাল, আমাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের বিউরোক্রেসির জায়গায় হচ্ছে একটা মেসিভ একটা আমাদের এটা হচ্ছে রিস্ট্রাকচার হওয়ার দরকার ছিল, আমাদের পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল। এই সব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গিয়েছে, কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সবকিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলাকে যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি সরকার যথাযথভাবে চালাতে পারবে না। এখন আমার কাছে ম্যাডাম খুব ভালো বলেছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনা থেকে তো সবচেয়ে বেশি হচ্ছে মানে সেন্ট্রাল, একদম সবকিছুকে সেন্ট্রালাইজড করা, হাসিনা কেন্দ্রিক যেভাবে সবকিছু সেন্ট্রালাইজড হয়েছে, এর থেকে শক্তিশালী তো আর কেউ থাকে নাই, আর কেউ ছিল না। তারপরেও তো শেখ হাসিনা টিকে থাকতে পারে নাই। এখন গভর্নমেন্টের মাথার মধ্যে যদি এটা এখন হয় যে আমাকে সবকিছুই নিয়ন্ত্রণ আমার লাগবে, সবকিছুই আপনার হচ্ছে তারেক জিয়া এসে সমাধান করতে হবে। একদিন দেখলাম যে মিনিস্ট্রিতে কোনো এক এমপ্লয়ের ওনার ছেলে হারায় গেছে, এইটাও হচ্ছে এই জায়গায় হচ্ছে তারেক জিয়া হচ্ছে এই জিনিসটাকে সলভ করতে হয়েছে। তো এই জিনিসটা আমাদের জন্য কোনো সুখকর নয়। এবং ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি স্বীকার করলেন, এটা গভর্নমেন্টের একটা দীনতা, উনি স্বীকার করলেন যে আমরা আসলে যে একরকমের এটা ওনাদের হচ্ছে সংস্কার নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, উনি ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের করেছি মুঘলের হাতে, খানা খেতে হবে একসাথে, এইভাবে হচ্ছে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি। এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে, পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নাই। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে, চিটেড ফিল করছে, এবং প্রতিষ্ঠানগুলো বিট্রেড ফিল করছে। এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার, বিএনপির সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা শহীদ পরিবারদেরকে মনে করি বাংলাদেশের জনগণের সম্পদ, তারা জুলাই যোদ্ধারা বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে। আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো রাজনীতি কখনোই করতে চাই নাই, কখনোই করব না। কিন্তু জুলাই যোদ্ধাদেরকে বর্তমান সরকার, বিএনপি, তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শুধু একটা কথাই বলেছি যে আমাদের দাবির সাথে আপনারা ঐক্যমত হলে আমাদেরকে সমর্থন দিন। আমরা বলেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে, কথা বলার স্বাধীনতা থাকতে হবে, বৈষম্য দূর করতে হবে, আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হবে, বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন করতে হবে, দুর্নীতি এবং লুটপাটের বিচার করতে হবে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে, বাংলাদেশ আবার পুরনো পথেই হাঁটছে। জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা ৭১-এর নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। ইতিহাস এটাই বলে। আজকে এখানে আমার থেকে অভিজ্ঞ লোকেরা আছেন যারা ৯১-এর পার্লামেন্ট দেখেছে, যারা ৯০-এর গণ আন্দোলন দেখেছেন, অংশগ্রহণ করেছেন। ৯০-এর গণ আন্দোলনের পরে এই বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তারা সেই ৯০-এর গণ অভ্যুত্থানের ৩ দলের জোটের যে রূপরেখা তৈরি হয়েছিল সেই রূপরেখাকে তারা অস্বীকার করেছিল। তারা এখন জুলাই সনদের কথা বলছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু এই জুলাই সনদকে তারাই কলুষিত করেছে।
তাহলে তারা প্রথমে আপনাকে দেখাবে জুলাই সনদ, যে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছি, পরে দেখাচ্ছে যে তাদের দলীয় ইস্তিহার। তো জুলাই সনদ তো তার দলীয় ইস্তিহার হতে পারে না। জুলাই সনদ তাদের দলীয় ইস্তিহার যদি তারা বাস্তবায়ন করবে, তাহলে তো এত ঐক্যমত, এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। সেই ইস্তিহারে, সেই 31 দফায় তারা যতটুকু কমিটমেন্ট করেছিল, সেই কমিটমেন্ট গুলাও তারা ভঙ্গ করে গেছে। শেখ হাসিনার সময় যে পুলিশ ছিল, সেই পুলিশ ক্রমান্বয়ে পুলিশ লীগ হয়ে গিয়েছিল। এখন হয়তো তারা জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরি করার চেষ্টায় রয়েছে। না হলে কেন তারা পুলিশ কমিশন, সংস্কার কমিশন করবে না, সেটা অধ্যাদেশ তারা বাস্তবায়ন করবে না? শেখ হাসিনার সময় আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছিল, ফলে বিচারপতিদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, সেই অধ্যাদেশটাকে তারা বাতিল করে দিয়েছে। অর্থাৎ তারা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রত্যেকটি ব্যবস্থাকেই, প্রত্যেকটি প্রতিষ্ঠানের দলীয়করণকে তারা পুনর্বহাল রেখেছে। এটার মাধ্যমে তারা এটাই বার্তা দিতে চায় যে তারা সংস্কারের কথা, জুলাই সনদের কথা, জুলাই গণঅভ্যুত্থানের কথা মুখে বলবে কিন্তু অন্তরে ধারণ করবে না। তারা সে অনুযায়ী কাজ করবে না। ফলে বৈষম্যহীন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশের পথে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হচ্ছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অলরেডি মাঠে নেমেছেন, আপনারা অলরেডি কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ভাইয়েরা অনশন করেছে, 72 ঘন্টা তারা যারা অনশন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করেছিলাম যে সরকার দল সেখানে যে উপস্থিত হবে, তাদেরকে আশ্বস্ত করবে, কিন্তু আমরা দেখেছি তারা যায়নি। আমরা তাদেরকে ধিক্কার জানাই, যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, যারা এই অধ্যাদেশগুলোকে বাতিল করে দিল। এখন আজকে করণীয় ঠিক করার জন্য এই মত বিনিময় সভার আয়োজন ছিল। আমার মনে হয় করণীয় আমরা ঠিক করতে পেরেছি কিনা? আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। আমরা চেয়েছিলাম সংসদেই সকল ফয়সালা হবে, আমরা এখনো চাবো সংসদেই সকল ফয়সালা হবে। কিন্তু সংসদকে যদি সরকার ব্যর্থ করে দেয়, সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। মির্জা ফখরুল ও সালাউদ্দিন আহমেদকে নিয়ে বিএনপির অভ্যন্তরীণ তোলপাড় এবং বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। দর্শক, বিএনপির ভিতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, চাপা উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মেইন স্ট্রিম বিএনপির প্রচন্ড ক্ষোভ, এবং সালাউদ্দিন আহমেদ কার্যত একলা হয়ে পড়েছেন। তার গ্রুপে লোক নাই, শক্তিশালী কোনো গ্রুপ তৈরি করতে পারেনি। তারপরও মাত্র 2টা শক্তির উপর ভিত্তি করে সালাউদ্দিন আহমেদ এখন মির্জা ফখরুলকে জয় বাংলা করে দিয়েছে, মির্জা ফখরুলকে অকার্যকর করে দিয়েছে। মির্জা ফখরুল বিএনপির দুঃসময়ের মহাসচিব, ব্যর্থ মহাসচিব, কিন্তু তারপরও ওই ব্যর্থতার উপর ভিত্তি করেই তো এক পর্যায়ে বিএনপি ক্ষমতা এসেছে। যেখানে কথা ছিল বিএনপি আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, মির্জা ফখরুলরা কোনোদিন ক্ষমতার মুখ দেখতে পারবেন না, তার আগেই মারা যাবেন। মির্জা ফখরুল নিজেই এটা বিশ্বাস করতেন এবং রাজনীতি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ক্যান্সার আক্রান্ত অসুস্থ স্ত্রীর পাশে থাকার ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু সেই মির্জা ফখরুলদের হাত ধরেই যেভাবেই হোক না কেন বিএনপি ক্ষমতা এসেছে, সরকার গঠন করেছে। মির্জা ফখরুলদের এই শত ব্যর্থতার মধ্যেও যতটুকু সফলতা, তার কারণেই কিন্তু সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে আসতে পেরেছে। নইলে শিলংয়ে ওই বিলাসী জীবনযাপন করতে হতো এবং ওইখানে বেশি রয়ের ট্রেনিং নিতে নিতেই সালাউদ্দিন আহমেদের জীবনও শেষ হয়ে যেত। তো দর্শক, সেই মির্জা ফখরুলকে এখন ধৈঞ্চা বানিয়ে দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ, অথচ বিএনপিতে সালাউদ্দিন আহমেদের অনুসারী নেই। মির্জা ফখরুল একটা গ্রুপ আছে, একসময় বিএনপিতে ভাইয়া গ্রুপ এবং আম্মা গ্রুপ ছিল, মানে তারেক রহমান গ্রুপ এবং খালেদা জিয়া গ্রুপ। অপেক্ষাকৃত ইয়াং নেতারা হাওয়া ভবন কেন্দ্রিক তারেক রহমান কথায় রাজনীতি করতেন, আর মুরব্বী নেতারা খালেদা জিয়ার কথায় রাজনীতি করতেন। এবং
মুরব্বী অনেকের সাথে এই গ্রুপ সেই গ্রুপ না, কারণ তারেক রহমানের নেতৃত্বে একটা শক্তিশালী বলয় থাকলেও এটা যে একদম খালেদা জিয়া গ্রুপ বা আম্মা গ্রুপের বিপরীত, যারা 111-এর সময় বা বিএনপির সময় 2001 থেকে 2006 বিএনপির ইতিহাস জানেন, তারা ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপের গল্প সবাই জানেন। মানে এটা একটা মজার গ্রুপ, এটা ওইভাবে শত্রুতার গ্রুপ না, আবার গ্রুপিংও আছে ফ্যামিলি পলিটিক্সের মতোই। যেমন একটা যৌথ ফ্যামিলিতে অনেক সময় দেখবেন যে শ্বশুর ছোট বউকে পছন্দ করে আর শাশুড়ি বড় বউকে পছন্দ করে, ননদ দেবর কেউ অমুকের পক্ষে কেউ তমুকের পক্ষে, একজন আরেকজনের বিরুদ্ধে ক্লিক লাগায়। ইন্ডিয়ান সিরিয়াল একসময় আমরা দেখতাম, আর এখন বাংলাদেশি সিরিয়ালগুলোতেও টুকটাক দেখা যায়। এটাই আমাদের গল্প। একসময় ভারতের অনেক জনপ্রিয় সিরিয়াল ছিল, বাংলাদেশের সিরিয়াল, এখানে এগুলো আছে। তো এরকম সফট গ্রুপিং ছিল, ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপ। খালেদা জি এখন আর নেই, এখন তো আর এই গ্রুপিং থাকার প্রশ্নই আসে না। তবে সাব গ্রুপ আছে, রুহুল কবির রিজভির নেতৃত্বে একটা গ্রুপ আছে। এছাড়া যেমন রাকিবুল ইসলাম বকুল, আইজুল বারী হেলাল, এদের মধ্যে কিছু কন্ট্রাডিকশন আছে। ছাত্র দলের নেতৃত্বটা কার মাধ্যমে সেট আপ হবে, রাকিবুল ইসলাম বকুল না আইজুল বারী হেলাল, কোন গ্রুপ, এটা নিয়ে নানান ঝামেলা আছে। আইজুল বারী হেলাল গ্রুপ এখন কোন ঠাসা, বকুল গ্রুপ আগানো, এই জন্য আইজুল বারী হেলালের ভাইস্তাকে ছাত্রদল থেকে একদম ধৈর্য বানিয়ে দেওয়া হয়েছে, পদ পদবি খেয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক হিসাব নিকাশ আছে। এবং শহীদুদ্দিন চৌধুরী এনির একটা গ্রুপিং করেন। সেই জায়গায় সালাউদ্দিন আহমেদের কিন্তু কোনো গ্রুপ নাই। সালাউদ্দিন আহমেদের শক্তি তিনটা, এই তিন শক্তিতে বলিয়ান হয়ে মির্জা ফখরুলের মতো নেতাকে অকার্যকর করে দিয়েছেন। শুধু মির্জা ফখরুলকে অকার্যকর করে দিয়েছেন তা না, মির্জা ফখরুল রাজনীতিতে চুপচাপ, যার ফলে মির্জা ফখরুলের যে পিআর টিম যেটা চালাতেন মূলত তার, এমনকি মির্জা ফখরুলের ফেসবুক পেজ, এটাও মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, যিনি ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত, মানে ধান্দাবাজ এবং প্রতারক কত প্রকার কি কি, এটা যদি দেখতে চান ওই ফাহাম আব্দুল সালামের দিকে তাকান। এই ফাহাম আব্দুল সালাম আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যে ৭১ এটা ছিল বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় স্ক্যাম, এটা বলেছেন। আর এখন তিনি নিজে এসে মুক্তিযুদ্ধ ব্যবসা করেন, জামাতকে আওয়ামী মুক্তি চেতনার ভাষায় গালি দেন। এর চাইতে বড় বাটপার আর হতে পারে না। এই জন্য জনগণ বা সোশ্যাল মিডিয়ায় তিনি ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত, ফাহাম আব্দুল সালাম। তো ফাহাম আব্দুল সালাম মির্জা ফখরুলের মেয়ের জামাই, যেখানে সাইয়েদ আবদুল্লাহ, ডাক্তার জাহেদের মতো ছোটখাটো ইউটিউবার এরা প্রতিমন্ত্রীর মর্যাদায় বড় বড় পদ পায়, আর সেখানে ফাহাম আব্দুল সালামের মতো উচ্চশিক্ষিত এবং মেধাবী ডেসপিকেবল মাদারবোর্ড কিচ্ছু পেল না। এটা হতাশার। এটা মূলত সালাউদ্দিন গ্রুপ হতে দেয়নি, মির্জা ফখরুলদেরকে বঞ্চিত করেছে, এটা হচ্ছে সত্য কথা। এই জায়গায় এখানে এটা সালাউদ্দিন গ্রুপ কিভাবে এটা পারলেন, যে ফাহাম আব্দুল সালামের মতো যোগ্য ডেসপিকেবল মাদারবোর্ডকে কিচ্ছু দেওয়া হলো না। সালাউদ্দিন আহমেদের পাওয়ার তিনটা। নাম্বার 1, তিনি রয়্যাল লোক, ভারতের লোক, শিলংয়ের ট্রেনিং প্রাপ্ত লোক। এ কারণে তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। এবং অনেকে বলছেন মজা করে যে বিএনপি 17 বছর যাবৎ শুধু ভারপ্রাপ্ত দিয়ে চলেছে, ভারপ্রাপ্ত মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আর এখন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তারেক রহমান আসলে প্রধানমন্ত্রী হলো, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিনের প্রধান শক্তি ভারত, দ্বিতীয় প্রধান শক্তি তারেক রহমান নিজে, কারণ তারেক রহমানকে বাসায় যে প্রাইভেট পড়িয়েছেন ছোটকালে, তারেক রহমানের হাউস টিউটর ছিল এই সালাউদ্দিন আহমেদ। অতএব এখানে একটা আলাদা ইমোশন বা আলাদা একটা সম্পর্ক কাজ করে। তো এই যে শক্তি, এটার উপর ভিত্তি করেই সালাউদ্দিন আহমেদ এখন মির্জা ফখরুলকে অকার্যকর করে সরিয়ে মির্জা ফখরুলের গ্রুপের লোকজনকে বঞ্চিত করে তিনি মহাসচিব হওয়ার দৌড়ে প্রায় এগিয়ে গেছেন। এতে বিএনপি একটা ডিজাস্টার হতে পারে, কারণ সালাউদ্দিন আহমেদের এরকম কোনো গ্রুপ নাই। তো শুধু ভারত এবং তারেক রহমানের ব্যক্তিগত আনুকূল্য দিয়ে তিনি দলের উপর ভালো আধিপত্য বিস্তার করতে পারবেন বলে মনে হচ্ছে না। আর সেটা না করতে পারলে দলে বিশৃঙ্খলা হবে।
দলের শৃঙ্খলা প্রতিষ্ঠা তিনি করতে পারবেন না, যেটা মির্জা ফখরুলের সময় ছিল। খবর, অবসর চান মির্জা ফখরুল, মহাসচিব পদে পরিবর্তন ইঙ্গিত। অবসর চান বলতে অপমানিত করে তাকে অবসর পদ তৈরি করা হয়েছে। মির্জা ফখরুলকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয় না, সব জায়গায় সালাউদ্দিন আহমেদ, বিএনপি মানে এখন সালাউদ্দিন আহমেদ, তাতে মির্জা ফখরুল তো অবসর চাইবেন, তিনি ব্যক্তিত্ব সম্পন্ন লোক। চলতি বছরই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরিবর্তন আসে মহাসচিব পদে, যদি মন্ত্রণালয় চালাতে পারেন তাহলে মহাসচিব পদও তিনি চালাতে পারেন, কিন্তু না, সরিয়ে দেওয়া হবে। সালাউদ্দিন এসেছে, পদ ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যদি মির্জা ফখরুলকে স্বাভাবিকভাবে সরানো হয়, সেখানে রুহুল কবির রিজভী আসতে পারেন, কিন্তু সালাউদ্দিন আহমেদ তো আসার কথা না। সালাউদ্দিন আহমেদ বিএনপিতেই কেরানিগিরি করেছেন, বিএনপি সংগঠন গোছানো, মাঠ পর্যায়ের সাথে কানেক্টিভিটি, এটা কিন্তু সালাউদ্দিন আহমেদের ছিল না। কিন্তু মহাসচিব পদে ব্যাপক আলোচনা হচ্ছে সালাউদ্দিন আহমেদকে নিয়ে। আর আপনি দেখছেন যে এই যে সাম্প্রতিক নতুন বিষয়, জুলাই সনদ, গণভোট, নানান বিষয়ে মির্জা ফখরুল চুপচাপ। এমনকি দেশে যে ভয়াবহ সংকট চলছে, লোডশেডিং, জ্বালানি সংকট, এগুলো নিয়েও মির্জা ফখরুল তেমন কথাবার্তা বলছেন না, তেমন তাকে থামিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে বিএনপির ভিতরে তোলপাড়, এবং সালাউদ্দিন আহমেদের এত গুরুত্ব পাওয়া, যিনি সংগঠনের সাথে কানেক্টেড না, কেরানিগিরি করতে করতে এত বড় হয়েছেন, এটা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।